উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মৌলিক ধ্যান ধারণা। আজকের বিষয় আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু বা পরিধি বা উপাদান। এই টপিকটার ওপর অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটার থেকে অনেকটাই আলাদা। একই বিষয়বস্তুকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে হতে পারে। যেরকম প্রশ্ন আসবে সেই অনুযায়ী উত্তর হবে। আমি শুধুমাত্র প্রথমে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো এই প্রশ্নটার উত্তর আলোচনা করছি, তারপর ধীরে ধীরে বাকি প্রশ্নগুলোর উত্তরও আলোচনা করে দেব। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু বা পরিধি আলোচনা কর। উত্তর। ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। বিশ্ব রাজনীতিতে যা কিছু ঘটে এবং যা কিছু বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে সমর্থ, সেই সব কিছুই আন্তর্জাতিক সম্পর্কের পরিধির মধ্যে পড়ে। আমরা পরিধি বলতে সাধারণত বুঝি কোন কোন বিষয়বস্তু নিয়ে কোনো বিষয় আলোচনা করা হয় বা কোনো শাস্ত্রে আলোচনা করা হয় এবং সেই বিষয়গুলো সম্পর্কে কতটা ডিটেলসে আলোচনা করা হয় সেটা কি। অর্থাৎ আমরা যে শাস্ত্রটা নিয়ে পড়াশোনা করছি সেই শাস্ত্রটার অ্যাকচুয়ালি বিস্তার কতটা সেটা নিয়ে আলোচনা করা হয় সেই শাস্ত্রের পরিধিতে। অলরেডি তোমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি পড়েছো, তাই তোমাদের এই বিষয় সম্পর্কে একটা আন্দাজ আছে। আন্তর্জাতিক সম্পর্ক আর এমনি রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক রাজনীতির পরিধিগত একটা পার্থক্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের যেটা আলোচ্য বিষয় বা আন্তর্জাতিক রাজনীতির যেটা আলোচ্য বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে, সেটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক যখন বলছি, আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তে আন্তর্জাতিক সম্পর্ক যখন কথাটা ব্যবহার করছি, তার মানে বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব পরিবেশে, বিশ্ব সমাজে যা কিছু প্রভাব বিস্তার করে, সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, সমস্ত কিছুই আন্তর্জাতিক সম্পর্কের পরিধির অন্তর্ভুক্ত। এবার যেহেতু এত ধরনের বিষয় আন্তর্জাতিক সম্পর্কের পরিধির অন্তর্ভুক্ত, তাই স্বাভাবিকভাবেই পরিধিটা অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত বিস্তৃত, তার সঙ্গে অত্যন্ত জটিলও বটে। এবার আলোচনা করা যাক আন্তর্জাতিক সম্পর্কের পরিধি সম্পর্কে। বহুমাত্রিক পরিধি। আন্তর্জাতিক সম্পর্ক এমন একটা বিদ্যাক্ষেত্র যা রাষ্ট্র ও অরাষ্ট্রীয় শক্তিগুলির মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক, কূটনৈতিক ও অন্যান্য সম্পর্ককে ব্যাখ্যা করে। এই সম্পর্কগুলোর গঠন ও বিকাশ নির্ভর করে কিছু মৌলিক উপাদানের ওপর, যেগুলি আন্তর্জাতিক ব্যবস্থাকে পরিচালিত ও প্রভাবিত করতে সাহায্য করে। এখানে আন্তর্জাতিক সম্পর্কের পরিধিকে রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত, নিরাপত্তামূলক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে আলোচনা করা হলো। আমরা জানি আন্তর্জাতিক সম্পর্ক হলো সেই বিদ্যাক্ষেত্র বা সেই শাস্ত্র যা আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় শক্তিগুলির মধ্যেকার সব ধরনের সম্পর্ক নিয়ে আলোচনা করে। এই যে সম্পর্কগুলো, এগুলোরও গঠন এবং বিকাশ বা প্রকৃতি নির্ভর করে কিছু মৌলিক উপাদানের ওপর। যেমন রাজনৈতিক সম্পর্কের গঠন এবং বিকাশ নির্ভর করে জাতীয় স্বার্থ এবং ক্ষমতার সমন্বয়ের ওপর। এরকমই অর্থনৈতিক ক্ষেত্রে যে সম্পর্ক, তা নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর। এরকম কিছু মৌলিক আন্তর্জাতিক বাজার বা কোনো দেশের প্রাকৃতিক সম্পদের ওপর, দুটো দেশের প্রাকৃতিক সম্পদ বন্টনের ওপর, এরকম প্রত্যেকটা সম্পর্কই কিছু না কিছুর ওপর ডিপেন্ড করে, সেই কিছু না কিছু উপাদানের ওপর নির্ভর করে, যেই উপাদানগুলোই বাস্তবে আন্তর্জাতিক ব্যবস্থাকে পরিচালিত করে। সেই উপাদানের সমন্বয়েই গঠিত হয় এই আন্তর্জাতিক ব্যবস্থাটা। এখানে আন্তর্জাতিক সম্পর্কের পরিধিকে আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত, নিরাপত্তামূলক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে আলোচনা করলাম।
প্রথমেই চলে আসছি রাজনৈতিক পরিধিতে। যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করছি, তাই প্রথমেই রাজনৈতিক পরিধি সম্পর্কে আলোচনা করা যাক। আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রীয় বিষয়। আমরা জানি আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্র ও অরাষ্ট্রীয় সংগঠনগুলির বহুমুখী সম্পর্ক নিয়ে আলোচনা করলেও মূলত রাজনৈতিক সম্পর্ক নিয়েই আলোচনা করে। তাই এটাই হলো আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রীয় বিষয়। এই রাজনৈতিক পরিধিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগ, সার্বভৌম রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক। আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন অরাষ্ট্রীয় কারক অবস্থান করলেও আন্তর্জাতিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হলো রাষ্ট্র। তাই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পরস্পর বিরোধী জাতীয় স্বার্থ ও ক্ষমতার ভারসাম্য, কূটনীতি ও পররাষ্ট্রনীতি সমূহের উদ্দেশ্য ও প্রণয়নের কৌশল, আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রগুলির অবস্থান, কার্যকলাপ ও প্রকৃতি, জোট গঠন ও শত্রুতার ঘোষণা, রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক নির্ধারণকারী ঐতিহাসিক, রাজনৈতিক, ভৌগোলিক, প্রাকৃতিক, ধর্মীয় ও আদর্শগত উপাদান, এই সবই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। এবার একটা একটা করে বিষয়বস্তুগুলো উদাহরণের সাহায্যে বোঝা যাক। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পরস্পর বিরোধী জাতীয় স্বার্থ ও ক্ষমতার ভারসাম্য। আমরা যদি আজকের আন্তর্জাতিক রাজনীতি দেখি, তাহলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জাতীয় স্বার্থ পরস্পরের বিরোধী। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে বিশ্বের বাজার দখল করতে পারলে চীন হেরে যাবে তার কাছে, এবং চীন যদি বিশ্বের বাজারের অধিকাংশটা দখল করে নেয়, মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাবে। এই যে দুজনের জাতীয় স্বার্থের বা পরস্পর বিরোধী জাতীয় স্বার্থের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটার নিষ্পত্তি কোথায় বা এই দ্বন্দ্বটা কিভাবে পরিচালিত হয়? না, দুজনের ক্ষমতার ভারসাম্য রক্ষার মাধ্যমে, শক্তির ভারসাম্য রক্ষার মাধ্যমে। যেমন চীন সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে বিশেষত নিজের প্রভাব বিস্তার করতে চায় বা অনেকটাই প্রভাব বিস্তার করতে পারে। আবার অন্যদিকে আমেরিকা ইউরোপীয় এবং কানাডিয়ান কান্ট্রিগুলোর মধ্যে নিজের প্রভাব বিস্তার করে। ফলে এই দুই শক্তির মধ্যে বা এই দুই রাষ্ট্রের মধ্যে শক্তির ভারসাম্যর মাধ্যমেই কে কতটা বিশ্বের বাজার দখল করবে সেটা নির্ভর করে। তার সঙ্গে আছে বিভিন্ন ন্যারেটিভ বা বিভিন্ন ধরনের প্রচার। এইভাবে পরস্পর বিরোধী জাতীয় স্বার্থ এবং ক্ষমতার ভারসাম্যের মাধ্যমেই কিভাবে আন্তর্জাতিক ব্যবস্থা এগিয়ে চলছে বা কিভাবে আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, নতুন নতুন আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কিভাবে নতুন নতুন আন্তর্জাতিক সমস্যা তৈরি হচ্ছে ও তার সমাধান হচ্ছে, সেটা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। দ্বিতীয়ত, কূটনীতি ও পররাষ্ট্রনীতি সমূহের উদ্দেশ্য ও প্রণয়নের কৌশল। যেমন আমি যদি ভারতবর্ষের জোট নিরপেক্ষ নীতির কথা ভাবি, এই জোট নিরপেক্ষ নীতি ভারতবর্ষ কেন আপন করেছিল, এর উদ্দেশ্যগুলি কী কী, কীভাবে এই জোট নিরপেক্ষ নীতি আমরা প্রণয়ন করি, এই জিনিসটা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। জোট নিরপেক্ষ নীতি যদি ভুলে গিয়ে থাকো, একটু মনে করিয়ে দিই। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল বা শীতল যুদ্ধ চলছিল, তখন ভারতবর্ষ এই দুই পক্ষের কোনো পক্ষেরই সঙ্গ না দিয়ে নিউট্রাল থাকার বা নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করে। এটাকেই জোট নিরপেক্ষতা বলে। এই নীতিটা কেন ভারতবর্ষ আপন করেছিল এবং কিভাবে এই নীতিটা প্রণয়ন করেছিল, তা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। পরবর্তী পয়েন্ট, আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রগুলির অবস্থান, কার্যকলাপ ও প্রকৃতি। উদাহরণ খুব স্পষ্ট, যেমন পাকিস্তান সবসময় আমেরিকাপন্থী, কারণ আমেরিকা থেকে তারা সাহায্য পাচ্ছে। এতদিন চায়নাপন্থী ছিল, আবার ঘুরে গিয়ে আমেরিকাপন্থী হয়ে গেছে। এইভাবে কোন রাষ্ট্র আন্তর্জাতিক মঞ্চে কী নীতি গ্রহণ করে বা কার সমর্থন করে এবং কার বিপক্ষে যায়, সেই রাষ্ট্রগুলোর অবস্থান, এবং এখানে অবস্থান বলতে কিন্তু ভৌগোলিক অবস্থানের কথা বলা হচ্ছে না,
রাষ্ট্রগুলো কার পক্ষে আছে আর কার বিপক্ষে আছে সেটার কথা বলা হচ্ছে। তাছাড়া কার্যকলাপ, প্রকৃতি এই অবস্থানের ওপরই নির্ভর করে এবার কি কি করছে সেই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক মঞ্চে এবং কিভাবে করছে। যেমন কোনো দেশ আরেক দেশকে আন্তর্জাতিক মঞ্চ বা জাতিসংঘে সমর্থন করতেই পারে, কিন্তু সেটা এক ধরনের সমর্থন। আবার যেমন তুর্কি বা কিছু রাষ্ট্র পাকিস্তানকে হেল্প করছে টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে চালাতে, সেটা আরেক ধরনের সাহায্য করা। তাই তাদের কার্যকলাপ কী এবং কার্যকলাপের প্রকৃতিটা কী, অর্থাৎ প্রকৃতিটা লিগ্যাল, ইললিগ্যাল, মরাল না ইমমরাল, বা নৈতিক না অনৈতিক, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। এছাড়া জোট গঠন ও শত্রুতার ঘোষণা, ন্যাচারালি ন্যাটো, ওয়ারসয়ের মতো জোট যা শীতল যুদ্ধের সময় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল সেই ধরনের জোট গঠন। তাছাড়াও সার্ক, ওপেক এরকম বিভিন্ন ধরনের রাষ্ট্রসমূহের জোট গঠন এবং শত্রুতার ঘোষণা, কোনো রাষ্ট্রকে ব্যান করা বা কোনো রাষ্ট্রের সঙ্গে ডাইরেক্ট শত্রুতা ঘোষণা করা, সেগুলো নিয়েও কথাবার্তা বলা হয় বা আলোচনা করা হয় এই আন্তর্জাতিক সম্পর্কে। এছাড়া রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক নির্ধারণকারী ঐতিহাসিক, রাজনৈতিক, ভৌগোলিক, প্রাকৃতিক, ধর্মীয় ও আদর্শগত উপাদান। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে বহু ভৌগোলিক ও প্রাকৃতিক উপাদান রয়েছে, যার জন্য আমাদের ডিসপিউট বা যার জন্য আমাদের একটা দ্বন্দ্ব চলছে। সিন্ধু নদীর জলবন্টনের কথা তো আমরা জানি। সেই ধরনের দ্বন্দ্ব ছাড়াও, সেই ধরনের প্রাকৃতিক সম্পদ নিয়ে দ্বন্দ্ব ছাড়াও ভৌগোলিক কতটা কার জমি সেটা নিয়ে দ্বন্দ্ব। তাছাড়াও রাজনৈতিকভাবে দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। এছাড়াও আদর্শগত উপাদান বলতে আমরা শীতল যুদ্ধের কথা জানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শ নিয়ে লড়াই হয়েছিল। তাছাড়াও ঐতিহাসিকভাবে, যেটা আমরা ইসরায়েল বা প্যালেস্তাইনের মধ্যে দেখি, ঐতিহাসিকভাবে চলে আসা কিছু ঘটনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক প্রভাবিত হয়। এই যে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ধারণকারী এই সমস্ত ফ্যাক্টর, যা ঐতিহাসিক, রাজনৈতিক, প্রাকৃতিক, ধর্মীয়, আদর্শগত সব রকমের হতে পারে, এই ফ্যাক্টরগুলো নিয়েও আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। এবার এতগুলো উদাহরণ দিলাম, পুরোটা তো লেখা সম্ভব হবে না পরীক্ষার সময়, তার জন্য প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে একটা ছোট করে উদাহরণ আলোচনা করে দিচ্ছি। যেমন অর্থাৎ রাজনৈতিক পরিধির উদাহরণ হিসেবে, রাজনৈতিক পরিধির মধ্যে সার্বভৌম রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক কিভাবে আলোচনা করা হয় সেটার উদাহরণ হিসেবে বলা যেতে পারে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধকালীন সম্পর্ক বা ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রজোট ও অরাষ্ট্রীয় কারকের ভূমিকা। বর্তমান বিশ্বায়নের যুগে রাষ্ট্রের একচেটিয়া আধিপত্য কমেছে। আগেকার দিনে রাষ্ট্রগুলোই আন্তর্জাতিক সম্পর্কের মূল নির্ধারণকারী সত্তা ছিল, কিন্তু বর্তমানে রাষ্ট্রগুলোর একচেটিয়া আধিপত্য কমেছে। কেন? তার মেন কারণই হলো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে কিছু আন্তর্জাতিক কোম্পানি গঠিত হয়ে গেছে, যারা সমগ্র বিশ্বের ওপর প্রভাব বিস্তার করে। তার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রগুলোর প্রভাব আন্তর্জাতিক বা রাষ্ট্রগুলোর একচেটিয়া প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে কমে এসেছে। এছাড়াও কিছু আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ যুদ্ধবিরোধী মনোভাব মানুষের মধ্যে জাগ্রত হওয়ার পর মানুষ বিভিন্ন রাষ্ট্র জোট বা শান্তি জোট রূপে যেই সমস্ত সংস্থা গঠন করেছেন, সেই সংস্থাগুলো বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রের গতি প্রকৃতি বা কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। যেমন জাতিসংঘ কোনো রাষ্ট্রকে ব্যান করতে পারে বা কোনো রাষ্ট্রের ওপর সম্মিলিত জাতিপুঞ্জের সৈন্য পাঠাতে পারে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের একজোট করা সৈন্য পাঠাতে পারে। সেই যেটা নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যখন ঝামেলা হয়েছিল তখন পাঠানো হয়েছিল। সেই রকম পরিস্থিতির ফলে আন্তর্জাতিক সংস্থারাও অনেক কিছুই আন্তর্জাতিক ফিল্ডে নিয়ন্ত্রণ করে।
আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ বা বিশ্বব্যাংকও লোন দেওয়ার মাধ্যমে বিভিন্ন শর্তাদি আরোপ করে, সেভাবেও আন্তর্জাতিক পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত হয়। এছাড়া আঞ্চলিক জোট যেমন এশিয়ান বা ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা সার্কের কথাও বলতে পারি, এই সমস্ত আঞ্চলিক জোটগুলো সেই অঞ্চলের রাষ্ট্রগুলোর গতি প্রকৃতি বা সেই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে। এছাড়া রয়েছে বহুজাতিক কর্পোরেশন যেমন গুগল, অ্যাপেল, এই ধরনের কোম্পানিগুলো সমগ্র বিশ্বে প্রভাব বিস্তার করতে সক্ষম। তাছাড়া শক্তিশালী এনজিওগুলো, যেমন এনজিও মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা অরাষ্ট্রীয় সংস্থা, যেই সমস্ত সংস্থায় প্রতিটি রাষ্ট্রের লোকই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না, সমগ্র মানব সমাজের প্রতিনিধিত্ব করে, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রেড ক্রস সোসাইটি প্রভৃতি। এমনকি বর্তমানকালে সন্ত্রাসী সংগঠনও যেমন আল কায়দা বা আইএসআইএসের কার্যকলাপও অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে। বর্তমানে উঠে আসছে আরও একটা সন্ত্রাসী সংগঠনের নাম হামাস, যা মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রচণ্ডভাবে আলোড়িত করতে সক্ষম। কাজেই এরকম বিভিন্ন সংস্থা রয়েছে যা আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। তাই এই সব সংস্থার গঠন, প্রকৃতি, কার্যাবলী বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তুর অন্যতম। মানে এরা কী কারণে কী ধরনের কাজ করছে বা করতে পারে সেটা নিয়েও আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা করা হয়। পরবর্তী পয়েন্ট, আন্তর্জাতিক পরিস্থিতি। আন্তর্জাতিক প্রাঙ্গণে সংঘাত, প্রতিযোগিতা, মিত্রতা এবং স্থিতিশীলতা, যুদ্ধ ও শান্তি প্রতিষ্ঠা প্রভৃতি আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়। যেমন ন্যাটো বা ওয়ারশ প্যাক্ট, যা শীতল যুদ্ধকালীন সামরিক জোট, ও বর্তমানে নতুন জোটও আন্তর্জাতিক রাজনীতির আলোচনার অন্তর্ভুক্ত। এছাড়া সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ, নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশিকতাবাদের স্বরূপ উন্মোচন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলির জাতীয় মুক্তি আন্দোলনের গতি প্রকৃতি, বৃহৎ শক্তিবর্গের মধ্যে ঘাত প্রতিঘাত এবং ক্ষমতা ও কর্তৃত্বের উত্থান পতন প্রভৃতিও আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ বলা হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিস্থিতিটা চলছে, যা অন্যান্য আন্তর্জাতিক ঘটনাবলীর ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম, সেই সব কিছুই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত। তা কোনো রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাত, প্রতিযোগিতা, মিত্রতা বা স্থিতিশীলতা হোক, বা কোনো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বা শান্তি প্রতিষ্ঠা হোক, অথবা এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের ওপর কর্তৃত্ব স্থাপন হোক, বা কর্তৃত্ব স্থাপনকারী রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাষ্ট্রের লোকের প্রতিবাদ হোক, এই সমস্ত কিছু নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক গঠিত হয়েছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটেন ও ফ্রান্সের আধিপত্য ছিল। ঠান্ডা যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একমেরু বিশ্বের আবির্ভাব ঘটে এবং বর্তমানে ভারত ও চীনের, এমনকি সাউথ কোরিয়াও একটা রাষ্ট্র হিসেবে উঠে এসেছে, এদের উত্থানের ফলে আন্তর্জাতিক রাজনীতির চিত্রপট পরিবর্তন ঘটে। এই সমস্ত কিছুর অর্থাৎ আন্তর্জাতিক পরিস্থিতির অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, এই সব কিছুই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত। পরবর্তী পয়েন্ট, আদর্শ ও তত্ত্ব। আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন তাত্ত্বিক ধারার আলোয় রাষ্ট্রীয় আচরণ ও বিশ্ব রাজনীতির প্রকৃতি বিশ্লেষণ আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম বিষয়। আন্তর্জাতিক যে ঘটনাই ঘটুক না কেন, সেটাকে বিভিন্ন তাত্ত্বিক ধারার বা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করা, তা বাস্তববাদ হোক, উদারবাদ হোক, মার্ক্সবাদ হোক, বা সংগঠনবাদ হোক, কাঠামোবাদও বলা হয় একে, কনস্ট্রাকটিভিজম বা কাঠামোবাদ হোক, এই সমস্ত কিছুর আলোয় আন্তর্জাতিক সম্পর্কের, আন্তর্জাতিক পরিস্থিতিগুলোর বিচার বিশ্লেষণ করাটাও আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যেতে পারে।
যেমন আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়ন খুবই গুরুত্বপূর্ণ। এবার এই বিশ্বায়নকে যদি বাস্তববাদীদের দৃষ্টিভঙ্গি দিয়ে বর্ণনা করা হয় তাহলে বলতে হবে আমেরিকা এবং চায়না প্রভৃতি রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থ, নিজের জাতীয় প্রতিপত্তি রক্ষার জন্য বিশ্বায়নকে সমর্থন করে। উদারবাদীদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে গেলে বলা যাবে যে প্রতিটা রাষ্ট্রকে সাহায্য করতে চায়, তার জন্য বিশ্বায়নকে সমর্থন করে। মার্ক্সবাদীদের মতে আবার অ্যাপেল, গুগলের মতো কোম্পানিগুলোর মালিকরা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য রাষ্ট্রকে হাতিয়ার হিসেবে বানিয়ে বিশ্বায়নকে সমর্থন করে। আবার কাঠামোবাদের যারা প্রবক্তা তারা বলবেন যে না, বিশ্বায়নকে সমর্থন করা হয় কারণ আন্তর্জাতিক ক্ষেত্রটা এরকমই একটা কাঠামো বা ধারণার উপর নির্ভর করে গঠিত। তাই একই ঘটনাকে বিভিন্ন তাত্ত্বিক ধারার আলোয় বিশ্লেষণ করা হয়, আর কিভাবে এটা ঘটছে সেই সমস্ত তাত্ত্বিক ধারার বিশ্লেষণ এবং তাদের সমন্বয়ের মাধ্যমেই গড়ে ওঠে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। এবার আসছি পরবর্তী পয়েন্ট। এতক্ষণ আমরা পড়লাম রাজনৈতিক পরিধি, এবার আমরা পড়ব অর্থনৈতিক পরিধি। বর্তমান যুগে অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমানে আমাদের জীবনে শুধু রাষ্ট্রীয় অর্থনীতিই নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক প্রবাহ, উন্নয়ন ও বৈষম্যের সমন্বিত প্রভাব পড়ে। অর্থাৎ একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে অন্যান্য রাষ্ট্রের ওপর বর্তমানকালে নির্ভরশীল হওয়ার ফলে, সেটা অন্য রাষ্ট্রের থেকে আমদানি নির্ভরই হোক বা অন্য রাষ্ট্রে রপ্তানি করে নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্যই নির্ভরশীল হোক না কেন, যেভাবেই হোক পরস্পর জড়িয়ে থাকার জন্য বা পারস্পরিক নির্ভরশীল হওয়ার জন্য বৈশ্বিক অর্থনীতির প্রবাহ জাতীয় অর্থনীতিকে প্রভাবিত করতে সক্ষম। অর্থাৎ বিশ্বের বাজারে যেটা চলছে সেটাই কোনো দেশীয় বাজারকে বা দেশীয় উৎপাদনকে প্রভাবিত করতে সক্ষম। তাই আন্তর্জাতিক বাণিজ্য, যেমন মুক্ত বাণিজ্য বনাম সুরক্ষাবাদ, এটা নিয়ে আলোচনা। বিশ্বায়ন, যেমন মেধা, প্রযুক্তি ও তথ্যের প্রবাহ, অর্থাৎ শুধু প্রযুক্তি বা তথ্যের এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া নয়, মেধারও এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, এটা নিয়েও, মেধা বা মানব সম্পদেরও এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, এটা নিয়েও আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। তাছাড়া আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট, যেমন মুদ্রাস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, জ্বালানি সংকট প্রভৃতি, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে অর্থনৈতিক মন্দা এসেছিল তা সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছে। আবার কোভিডের ফলেও যে অর্থনৈতিক মন্দা এসেছিল তাও মোটামুটি সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছে। তাই বিশ্বে কিছু হলে দেশগুলোও প্রভাবিত হয়। এই জন্য এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। বহুজাতিক কোম্পানির প্রভাব, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলোর ভূমিকা, অর্থাৎ এগুলো কীরকম ঋণের শর্ত রাখে এবং তার কী প্রভাব পড়ে আন্তর্জাতিক রাজনীতিতে তা। আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও জোট গঠন, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, এশিয়ান, সার্ক, ব্রিক্স প্রভৃতির কথা এখানে আলোচিত হয়। যেমন উন্নয়নশীল দেশের ঋণ নির্ভরতা বা দক্ষিণ উত্তর অর্থনৈতিক বৈষম্য, নির্ভরশীলতার তত্ত্ব বা অনুন্নয়নের তত্ত্ব, 1973 সালের তেলের সংকট ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় এই শাস্ত্রে। যেমন উন্নয়নশীল দেশগুলো কিভাবে লোন নিচ্ছে, লোন নেওয়ার ফলে কী শর্তের জালে জড়িয়ে যাচ্ছে সেগুলো, দক্ষিণ এবং উত্তরের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য, অর্থাৎ উত্তর উন্নত এবং দক্ষিণ অনেকটা অনুন্নত বা উন্নয়নশীল, এই যে অর্থনৈতিক বৈষম্যটা, নির্ভরশীলতার তত্ত্ব বা অনুন্নয়নের তত্ত্ব, যেটা বললাম ঋণ নির্ভরতা, 1973 সালের তেলের সংকট ইত্যাদি সম্পর্কে বা কোভিডের পরবর্তী সময়ে অর্থনৈতিক মন্দা, এই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করা হয় এই শাস্ত্রে। এরপর আসছি আইনগত পরিধিতে। আন্তর্জাতিক আইন রাষ্ট্রে ও অরাষ্ট্রীয় শক্তির আন্তর্জাতিক আইন রাষ্ট্র ও অরাষ্ট্রীয় শক্তির পারস্পরিক আচরণ নিয়ন্ত্রণ, অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন রাষ্ট্র বা কোন অরাষ্ট্রীয় শক্তির আচরণ কেমন হবে বা কার কী অধিকার বা কার পরস্পরের প্রতি কী দায়িত্ব পালন করা উচিত
তা নির্ধারণ করে দেয় আন্তর্জাতিক আইন। এই আন্তর্জাতিক আইনের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্র ও বৈশ্বিক সমাজকে একটি ন্যায্য, স্থিতিশীল, সুবিচারপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত কাঠামোর মধ্যে আনা। অর্থাৎ এই আন্তর্জাতিক সম্পর্ককে বা আন্তর্জাতিক পরিস্থিতিকে একটা স্ট্রাকচারের মধ্যে, ধাঁচের মধ্যে নিয়ে আসাটা এবং সেই ধাঁচটা যেন ন্যায্য বা ন্যায়সঙ্গত হয় সেদিকে লক্ষ্য রাখাটাই হলো আন্তর্জাতিক আইনের মূল উদ্দেশ্য। এই আন্তর্জাতিক আইনের মধ্যে কি কি পড়ে? আন্তর্জাতিক সন্ধি, চুক্তি, কনভেনশন, যেমন ভিয়েনা কনভেনশন অন ল অফ ট্রিটিস। এই কনভেনশনে বলা হয়েছে যে কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে সেই চুক্তিগুলো কীরকম হওয়া উচিত বা চুক্তির নিয়মগুলি কী কী। দ্বিতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নিয়মাবলী, যেমন জাতিসংঘ বা সার্ক কর্তৃক নির্ধারিত নিয়মাবলী। মানবাধিকার আইন, যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948। সমুদ্র আইন, মানে সমুদ্রের কতটা অংশ কার বা যতটা অংশ যার সেখান থেকে কি কি উত্তোলন করা যাবে বা কি কি উত্তোলন করা যাবে না। যুদ্ধ আইন, যেমন জেনেভা কনভেনশন, যুদ্ধের রীতিনীতি এবং যুদ্ধবন্দীদের সঙ্গে কি করা হবে তা ডিসাইড করে। পরিবেশ সংক্রান্ত আইন বা প্যারিস চুক্তি 2015 পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের কি কি করা উচিত তা ডিসাইড করে ইত্যাদি আন্তর্জাতিক সম্পর্ককে বহুলাংশে নিয়ন্ত্রণ করে বলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আন্তর্জাতিক বিচার আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল রাষ্ট্র ও অরাষ্ট্রীয় শক্তির মধ্যে আইনগত বিরোধ নিষ্পত্তি করে আন্তর্জাতিক আইনের বাস্তবায়ন ঘটায়। আন্তর্জাতিক আইন বাধ্যতামূলক না হলেও আন্তর্জাতিক আইন মান্য করা রাষ্ট্রগুলির সম্মান রক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা লাভের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ আমরা জানি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটা রাষ্ট্র স্বাধীন এবং সার্বভৌম। তাই স্বাধীন এবং সার্বভৌম সত্তার ওপর কোনো সত্তাই এমন নেই যা প্রভাব বিস্তার করতে পারে। তাই যখন তার ওপরে প্রভাব বিস্তারকারী কোনো সংস্থাই নেই, তাহলে অন্যান্য সংস্থার তৈরি নিয়ম বা আইন সেই সমস্ত সত্তাগুলো মেনে চলবে কেন? না, যদি এই আইনগুলো কোনো রাষ্ট্র মেনে না চলে, তাহলে অন্যান্য রাষ্ট্রের হেল্প পাওয়ার ক্ষেত্রে আমরা জানি বর্তমান যুগে, নির্ভরশীলতার যুগে, প্রতিটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের হেল্পের ওপর অনেকটাই নির্ভরশীল বা অন্য রাষ্ট্রের কোঅপারেশনের ওপরও অনেকটাই নির্ভরশীল। অর্থাৎ যদি এরকম মনে করা হয় কোনো রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে বেশ সক্ষম, তার অন্য রাষ্ট্রের হেল্প দরকার নেই, কিন্তু তার কোঅপারেশন তো দরকার, না হয় তার প্রোডাক্টগুলো যদি বাইরের মার্কেটে বিক্রিই না হয়, তাহলেই বা সে অর্থনৈতিকভাবে সক্ষম হয়ে চলবে কী করে? তাই এই হেল্প বা কোঅপারেশন যাই হোক, সাহায্য বা সহযোগিতা যাই হোক না কেন, এটা লাভ করার জন্য অন্যান্য রাষ্ট্র যাতে তাকে ব্যান না করে দেয়, অন্যান্য রাষ্ট্র যাতে তাকে হেল্প করা বন্ধ না করে দেয়, তার জন্য এই আন্তর্জাতিক আইন মোটামুটি সব রাষ্ট্রই মেনে চলে। আর যে ক্ষেত্রে আন্তর্জাতিক আইন সংক্রান্ত কোনো ধারা নিয়ে কোনো ডিসপিউট বা কোনো মতানৈক্য তৈরি হয়, আন্তর্জাতিক বিচার আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে সেই সমস্ত ডিসপিউটকে বা দ্বন্দ্বকে নিষ্পত্তি করে দেওয়া হয়। এইভাবেই আন্তর্জাতিক যে এই সমস্ত আইনগুলো, এগুলোর বাস্তবায়ন করানো হয়। আচ্ছা, এক্ষেত্রে উল্লেখযোগ্য যে কটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ভিয়েনা কনভেনশন অন ল অফ ট্রিটিস বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এগুলো ছাড়াও আরও অনেক কনভেনশন আছে, জাস্ট এগুলো একটা উদাহরণ দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্ট, নিরাপত্তাগত পরিধি। রাষ্ট্র ও বৈশ্বিক সমাজকে অস্ত্র, সংঘাত ও নিরাপত্তা সংক্রান্ত নতুন নতুন ঝুঁকির থেকে রক্ষা করাও আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম লক্ষ্য। এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টার আলোচনাই এই কারণে শুরু হয়েছিল। যখন প্রথম বিশ্বযুদ্ধের পর এমনিতে দুটো রাষ্ট্রের মধ্যে বা দুটো জনগোষ্ঠীর মধ্যে যখন কোনো রকমের সম্পর্ক তৈরি হয়, তখন থেকেই এই আন্তর্জাতিক সম্পর্ক ছিল। কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বেশি পড়াশোনা বা রিসার্চ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। তখন মানুষ যুদ্ধ
বন্ধ করা এবং শান্তির উদ্দেশ্যে বা শান্তি রক্ষা করতে কি কি করা উচিত সেই কারণ অনুসন্ধানের জন্যই এই সাবজেক্টটা নিয়ে বেশি পড়াশোনা বা রিসার্চ শুরু করেছিল। তাই সমাজকে অস্ত্র, সংঘাত ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির থেকে রক্ষা করা এই সাবজেক্টের অন্যতম উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে যুদ্ধের কারণ, প্রকৃতি, প্রতিরোধ ও প্রভাব পর্যালোচনা করা, অস্ত্র প্রতিযোগিতা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ, সামরিক জোট এবং প্রতিরক্ষা কৌশল আন্তর্জাতিক সম্পর্কের অংশ। অর্থাৎ যে কোনো যুদ্ধ, তা প্রথম বিশ্বযুদ্ধ হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক বা কোনো আঞ্চলিক যুদ্ধ যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধই হোক না কেন, এই যে কোনো ধরনের যুদ্ধ এবং সংঘাত, ইসরায়েল প্যালেস্তাইনের যেটা আমি বললাম অনেকটা সংঘাত বলা হয়, বা ভারত পাকিস্তানের যে ধরনের সংঘাত, এই যে কোনো ধরনের সংঘাতের কারণ কি, প্রকৃতি কি, এগুলোকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব এবং এর প্রভাবটা সমগ্র জনসাধারণের ওপর ও বিশ্বের ওপর কি, তা নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। এছাড়াও অস্ত্র প্রতিযোগিতা, আমি যদি যুদ্ধের প্রকৃতি নিয়ে আলোচনা করার কথা বলি, যেমন কিছু ক্ষেত্রে ডাইরেক্ট ফাইট করা হয় বা কিছু ক্ষেত্রে পাকিস্তান আর ভারতের সম্পর্কের ক্ষেত্রেই যদি তুমি ধরো, তাহলে পাকিস্তান অনেকটা পরোক্ষ পদ্ধতিতে ভারতবর্ষের ক্ষতি করতে চাইছে। এই যে প্রকৃতি, এই হামাসের ক্ষেত্রেও তাই, ইসরায়েল প্যালেস্তাইনের ক্ষেত্রেও অনেকটা একই ধরনের ঘটনা ঘটছে। এই যে এই ধরনের প্রকৃতি, যা পরোক্ষ হতে পারে যুদ্ধের কারণ হিসেবে, যুদ্ধের প্রকৃতি হিসেবে, আবার প্রত্যক্ষ হতে পারে, এইগুলো নিয়ে আলোচনা করাটাও আন্তর্জাতিক সম্পর্কের কাজ। এছাড়াও অস্ত্র প্রতিযোগিতা, যেটা প্রতিটা দেশের মধ্যেই মোটামুটিভাবে চলছে, যেমন ভারত পরমাণু নিয়ে কত দূর রিসার্চ করলো, আমেরিকা পরমাণু নিয়ে কত দূর রিসার্চ করলো, এই দু ধরনের যে একটা অস্ত্রের টেস্টিং হয়, সেগুলোর মধ্যে একটা অস্ত্রের প্রতিযোগিতা চলে যে তুমি অতটা শক্তিশালী, আমি তাহলে অনেক বেশি শক্তিশালী। এই যে প্রমাণ করার একটা চেষ্টা, যুদ্ধ নয় কিন্তু ওর কাছে অনেক বেশি অস্ত্র আছে, এই ভয়টা তৈরি করা, এটাও আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। তাছাড়াও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণ, অর্থাৎ এই প্রতিযোগিতা করতে করতে যেন পুরো বিশ্বকেই কেউ ধ্বংস না করে দেয়, সেদিকটা লক্ষ্য রাখাটাও আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু। তার জন্য এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি, সিটিবিটি বা কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, স্টার্ট বা স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, এগুলোর মাধ্যমে অস্ত্র নিয়ন্ত্রণ করা হয় বা অস্ত্রের টেস্ট ব্যান করা হয় বা কিছু ধরনের অস্ত্রকে বাতিল করা হয়। এই যে ধরনের চুক্তিগুলো, এগুলোও আলোচনার বিষয়বস্তু এবং এই চুক্তির প্রভাবগুলোও আলোচনার বিষয়বস্তু। এছাড়াও সামরিক জোট, যেমন ন্যাটো বা ওয়ারসর মতো শীতল যুদ্ধকালীন পশ্চিমা এবং সোভিয়েত জোট, তাছাড়া কোয়াড বা ব্রিক্সের মতো রাষ্ট্রীয় সংগঠন, বিভিন্ন রাষ্ট্রের সংগঠন বা রাষ্ট্রজোট। এছাড়াও প্রতিরক্ষা কৌশল, কোন রাষ্ট্র কীভাবে প্রতিরক্ষা করছে, যেমন বর্তমানে ইসরায়েলের ডিফেন্স টেকনিকটা খুব আলোচ্য বিষয়বস্তুর মধ্যে পড়ছে। এই ধরনের সব কিছু নিয়ে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও নতুন নিরাপত্তা সংক্রান্ত ধারণা, যেমন সন্ত্রাসবাদ ও অনিয়মিত যুদ্ধ, সাইবার হুমকি, জলদস্যুতা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, মানব নিরাপত্তা ইত্যাদিও এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে আসে। যেমন বর্তমানকালে, আগে তো এই সাইবার ক্রাইম হতোই না, কম্পিউটার ছিলই না, সমস্যাই ছিল না, কিন্তু বর্তমানে সাইবার নিরাপত্তাটাও, যে অন্য রাষ্ট্রের ব্যাংক বা এই ধরনের বা পরমাণুর, ধরো যে সমস্ত পরমাণু প্রজেক্ট বা অন্যান্য প্রজেক্ট হচ্ছে, তার কম্পিউটার হ্যাক করেও যে আমরা কোনো ক্ষতি করতে পারি, সেই ধরনের নিরাপত্তা, বা অনেক সময় বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের চালনার যে মেকানিজম, সেটার হ্যাক করা, এই ধরনের নিরাপত্তাগুলো নিয়েও আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। যেমন ন্যাটো, পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি বা অথবা জাতিসংঘের শান্তিরক্ষা অভিযান, কঙ্গো, হাইতি, কসোভো, সুদান, দক্ষিণ সুদান প্রভৃতি অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কার্যকলাপ, এগুলো নিয়েও আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। এরপর আসছি সামাজিক ও সাংস্কৃতিক পরিধিতে। আন্তর্জাতিক অভিবাসন, অভিবাসন মানে যখন এক দেশের থেকে কিছু লোক অন্য দেশে কিছু মানে
উল্লেখযোগ্য সংখ্যক লোক অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করতে চলে যায় নিজেদের ভিটেমাটি ছেড়ে, সেটাকে অভিবাসন বলা হয়। যেমন আমরা জানি বাংলাদেশ থেকে 1971 সালে অনেকে চলে এসেছিল ভারতবর্ষে। তাছাড়াও শরণার্থী সমস্যা, যেমন প্যালেস্তাইনের যে শরণার্থীরা তারা এদিক ওদিক চলে যাওয়ার চেষ্টা করছে, সেই শরণার্থী সমস্যা, সাংস্কৃতিক বিনিময়, এই দুই দেশের লোক পরস্পরের সংস্পর্শে আসলে তাদের মধ্যে সাংস্কৃতিক যে বিনিময় হয়, গণমাধ্যমের প্রভাব, এই সমস্ত কিছুতে ন্যারেটিভ কি সেট করা হচ্ছে, অর্থাৎ কোনো গণমাধ্যম ইসরায়েলের সাপোর্টে বলছে, কোনো গণমাধ্যম প্যালেস্তাইনের সাপোর্টে বলছে, কে কেন কার সাপোর্টে বলছে এবং কার কথা কতটা সত্যি, সেগুলো নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। তাছাড়াও জাতিসত্তা ও ধর্মীয় পরিচয় আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা মূলত শুরু হয়েছিল হিটলারের সময় থেকে, যে জার্মান জাতিকে তিনি সর্বশ্রেষ্ঠ জাতি বলেছিলেন। সেই যে জাতিসত্তা এবং ধর্মীয় পরিচয় নিয়ে যে মানুষের লড়াই, জাতিতে লড়াই বা গোষ্ঠীতে লড়াই, সেটা নিয়েও আলোচনা করা হয় আন্তর্জাতিক রাজনীতিতে। যেমন সিরিয়ার শরণার্থী সমস্যা, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা বা মিডিয়া কূটনীতি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করা হয় আন্তর্জাতিক রাজনীতিতে। আজকের আন্তর্জাতিক সম্পর্ক বৈশ্বিক প্রতিবন্ধকতা মোকাবিলার ওপরও যথেষ্ট গুরুত্ব দেয়। যেমন জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, দারিদ্র্য, ক্ষুধা, মহামারী, স্থিতিশীল উন্নয়নের সীমাবদ্ধতা প্রভৃতির প্রভাব ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয় এই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে। এবার যেহেতু আন্তর্জাতিক সম্পর্কে এত কিছু নিয়ে আলোচনা করা হয়, তাই আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেকটাই জটিল। গতিশীল পরিধি, বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুরও ক্রমাগত পরিবর্তন ও পরিবর্ধন হচ্ছে, অর্থাৎ চেঞ্জও হচ্ছে আবার বাড়ছেও। সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটেছে এবং সেই অনুসারে আন্তর্জাতিক সম্পর্কের পরিধিও নতুন আকার ধারণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আদর্শবাদ, পরবর্তীকালে একে একে বাস্তববাদ, উদারবাদ, মার্ক্সবাদ প্রভৃতি দৃষ্টিভঙ্গি কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মূল কেন্দ্রবিন্দু প্রতিস্থাপন করেছে তা নিচে একটি তালিকার মাধ্যমে দেখানো হলো। যেমন আদর্শবাদী দৃষ্টিভঙ্গি নীতিমূলক দৃষ্টি দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করেছে। এই দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন আলফ্রেড জিরমান, ফিলিপ নোয়েল বার্কার, নরমান এঞ্জেল, জেমস টি শর্টওয়েল, লোয়েস ডিকেনসন, নিকোলাস মুরে বাটলার প্রমুখরা। এই আদর্শবাদী ধারা অনুসারে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু হল নৈতিকতা, আন্তর্জাতিক আইন, যুদ্ধ প্রতিরোধের উপায়, রাষ্ট্রগুলির পারস্পরিক চুক্তি, সমঝোতা, সহযোগিতা, মানবাধিকার, বৈশ্বিক গণতান্ত্রিক কাঠামো ইত্যাদি। যেমন লিগ অফ নেশন হলো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। বাস্তববাদীরা আবার রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করেছেন। তাদের মতে ক্ষমতা, জাতীয় স্বার্থ, সাম্রাজ্যবাদ, যুদ্ধ, নিরাপত্তা, সার্বভৌমত্ব, কূটনীতি, রাজনৈতিক মতাদর্শ, শক্তিসাম্য, বিশ্ব জনমত, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমিকতা, আন্তর্জাতিক সংগঠন প্রভৃতি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। যেমন শীতল যুদ্ধকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রতিযোগিতা এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু। এই বাস্তববাদী ধারণার প্রবক্তারা হলেন হ্যান্স মর্গেনথাউ, কেনেথ টমসন, স্পাইকম্যান, রেমন্ড অ্যারেন প্রমুখরা। বহুত্ববাদীরা আবার বহুমুখী দৃষ্টিভঙ্গি দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে বর্ণনা করেছেন। তাদের মতে রাষ্ট্রীয় উপাদানের সঙ্গে অরাষ্ট্রীয় উপাদান, যেমন এনজিও বা বহুজাতিক কোম্পানিগুলোরও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে সক্ষম। রবার্ট কিওহেন, জোসেফ নাইন এরা ছিলেন এই বহুত্ববাদী মতবাদের প্রবর্তক। এছাড়াও বৈজ্ঞানিক বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক দৃষ্টিকোণ দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করেন। তাদের মতে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির আচরণগত সংবেদনশীলতা, পরিবর্তনের দাবি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এই সবই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। তারা সিস্টেম তত্ত্ব, ডিসিশন মেকিং বিশ্লেষণ এগুলোর মাধ্যমে নিজেদের তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছেন। কার্ল ডয়েচ
মর্টন কপলান, জন বার্টন, ডেভিড ইস্টন, ডেভিড সিঙ্গার, রিচার্ড স্নাইডার প্রমুখরা ছিলেন এই মতবাদের প্রবক্তা। এরপর আসছে উদারবাদী চিন্তাধারা। তারা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করেছেন। ডেসিডেরিয়াস, ইরাসমাস, উইলিয়াম পেন, রিচার্ড কবডেন, ডয়েল প্রমুখরা এই মতবাদের সমর্থক। এই মতবাদ অনেকটা আদর্শবাদের মতোই, তাই আন্তর্জাতিক সহযোগিতা, কূটনীতি, গণতন্ত্র, আন্তর্জাতিক সংস্থা, অরাষ্ট্রীয় কর্মকর্তা, শান্তি, মানবাধিকার, উন্নয়ন, বৈশ্বিক অর্থনীতি, এই সমস্ত কিছুই তাদের মতে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের ঐক্য বা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তু। এবং সবথেকে আলাদা ধরনের দৃষ্টিভঙ্গি হলো মার্ক্সবাদী ও কাঠামোবাদী দৃষ্টিভঙ্গি। তারা শ্রেণী দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করেছেন। তাদের মতে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ, শ্রেণীদ্বন্দ্ব, বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক শ্রেণী বিভাজন এগুলো নিয়েই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করা উচিত। যেমন বহুজাতিক কোম্পানিগুলোর আধিপত্য নিয়ে আলোচনা করা উচিত। ইম্যানুয়েল ওয়ালারস্টেইন, টি স্কোসপল, এস ব্রুকাউ প্রমুখরা ছিলেন এই মতবাদের প্রবক্তা। শুধুমাত্র বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়েই নয়, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীও আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আলাদা আলাদা অভিমত পোষণ করেন। বিভিন্ন তাত্ত্বিকদের মধ্যে মতপার্থক্য। একটি ব্যাপক এবং বহুমুখী শাস্ত্র হওয়ায় আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু নির্দিষ্ট নয়। তাই আন্তর্জাতিক সম্পর্কের পরিধি সম্পর্কে গ্রেসন কার্ক তার দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইন আমেরিকান কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস, জোসেফ ফ্রাঙ্কেল তার ইন্টারন্যাশনাল রিলেশনস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড, ফ্রেডরিক ড্রান্ড বা মর্গেনথাউ তার পলিটিক্স অ্যামং নেশনস, অ্যামং নেশনস, বেইলিস, স্টিভ স্মিথ ও প্যাট্রিশিয়া ওয়েন তাদের গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স, ভিনসেন্ট বেকার তার দ্য ইন্ট্রোডাক্টরি কোর্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, কুইন্সি রাইট তার দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, কৌলম্বিস এবং উলফ তাদের ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস, পাওয়ার অ্যান্ড জাস্টিস, নর্মান ডি পামার অ্যান্ড হার্ডওয়ার্ড সি পার্কিন্স তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস, দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ইন ট্রানজিশন প্রমুখ তাত্ত্বিকরা প্রভৃতি গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়বস্তুর তালিকা লিপিবদ্ধ করেছেন। আমি এই উত্তরটা শুরু করার সময় বলেছিলাম যে এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে এবং যেভাবে আসবে তোমাকে সেইভাবে যদি তুমি লিখতে পারো তাহলেই বেশি মার্কস পাবে। একভাবে যেমন আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর বর্ণনা দাও, যেটা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, বা আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো, যেটা এতক্ষণ ধরে আলোচনা করা হলো। ঠিক তেমনি অন্য আরেকভাবেও আসতে পারে। প্রশ্নটা এভাবেও আসতে পারে যে বিভিন্ন তাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গি অনুসারে বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতানুসারে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো। সেক্ষেত্রে এই যে রাষ্ট্রবিজ্ঞানীদের এবং তাদের গ্রন্থের নাম দিলাম, এদের প্রত্যেকেরই আলাদা আলাদা যে দৃষ্টিভঙ্গি সেটাকেও তুলে ধরতে হবে, অর্থাৎ কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কী বলেছেন সেটাকেও তুলে ধরতে হবে। আমি এই পোর্শনটা পরে আলোচনা করে দিচ্ছি, এই প্রশ্নের উত্তর শেষ হলে পরে আমি এই পোর্শনটা আলোচনা করে দেব। আবার আরেকভাবেও আসতে পারে যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে বা বিভিন্ন তাত্ত্বিক ধারার আলোকে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। সেক্ষেত্রে এই যে পোর্শনটা এক্ষুনি আলোচনা করলাম, বিভিন্ন তাত্ত্বিক ধারায় কোন ধারা অনুসারে বা কোন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অনুসারে কোন কোন বিষয়গুলো আন্তর্জাতিক সম্পর্কের পরিধির অন্তর্ভুক্ত, সেই বিষয়টাকে আরও বেশি হাইলাইট করে লিখতে হবে। শুধুমাত্র চার্টের মাধ্যমে নয়, তখন ভালো করে ভাষায় লিখে দিতে হবে। আবার এই প্রশ্নের এই রকম প্রশ্ন আসলেও দু একজন রাষ্ট্রবিজ্ঞানীর মতামত লেখা যেতেই পারে।
এই রাষ্ট্রবিজ্ঞানীদের মতামতগুলি আমি পরে আলোচনা করে দিচ্ছি। আপাতত চলে আসছি পরের পয়েন্টে। প্যারিস সম্মেলন অনুসারে 1948 সালের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির সম্মেলন অনুসারে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু হল আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন ও তার প্রশাসন এবং আন্তর্জাতিক আইন। উপসংহার: পরিশেষে বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি, অর্থনীতি, আইন, নিরাপত্তা, সমাজ, সংস্কৃতি, অরাষ্ট্রীয় শক্তি এবং বৈশ্বিক সমস্যার সমন্বিত বহুমাত্রিক ও আন্তঃবিষয়ক গতিশীল অধ্যয়ন ক্ষেত্র, যার বিষয়বস্তু সময়কাল ও পরিস্থিতি অনুসারে আপেক্ষিক। অর্থাৎ এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু পরিস্থিতি অনুসারে চেঞ্জ হতে থাকে, কারণ এটা যেহেতু বহুমাত্রিক ও বহুমুখী এবং বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি প্রভৃতি বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এর বিষয়বস্তু সময়কাল ও পরিস্থিতি অনুসারে চেঞ্জেবল বা চেঞ্জ হতে থাকে। এবার আসছি ওই দ্বিতীয় ধরনের উত্তরে। বিভিন্ন বিশেষজ্ঞদের মতানুসারে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু ও পরিধি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আসলে শুধুমাত্র বিভিন্ন তাত্ত্বিকদের মধ্যে মতপার্থক্য এই পয়েন্টটা ছাড়া বাকি পুরোটাই লিখতে হবে। এই পয়েন্টটাকে এইভাবে ডিসকাস করতে হবে, আরও ডিটেলসে ওই পয়েন্টটাকে লিখতে হবে। বিভিন্ন তাত্ত্বিকদের মধ্যে মতপার্থক্য। আচ্ছা, এখানে বিশেষত বোঝানোর মতো কিছু নেই, তাই আমি জাস্ট রিড করে যাচ্ছি। একটি ব্যাপক এবং বহুমুখী শাস্ত্র হওয়ায় আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু নির্দিষ্ট নয়। তাই বিভিন্ন তাত্ত্বিকরা আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়বস্তুর তালিকা লিপিবদ্ধ করেছেন। যেমন 1954 সালে প্রকাশিত ভিনসেন্ট বেকারের দ্য ইন্ট্রোডাক্টরি কোর্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থ অনুসারে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু হল আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও প্রধান প্রধান শক্তিসমূহ, আন্তর্জাতিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংগঠনসমূহ, জাতীয় শক্তির উপাদান, জাতীয় স্বার্থ রক্ষার হাতিয়ার, জাতীয় শক্তির সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণ, শক্তিধর রাষ্ট্রসমূহের বিদেশ নীতি, সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলীর ইতিহাস ইত্যাদি। গ্রেসন কার্কের দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইন আমেরিকান কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এই গ্রন্থ অনুসারে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলি হল রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি ও পরিচালনা, রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, বৃহৎ শক্তিগুলোর অবস্থান ও বিদেশ নীতি, সাম্প্রতিককালের আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গঠন ইত্যাদি। 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে অধ্যাপক কুইন্সি রাইট নিম্নলিখিত বিষয়গুলিকে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুরূপে চিহ্নিত করেছেন: 1. জাতীয় স্বার্থের হাতিয়ার রূপে কূটনীতির ইতিহাস, 2. সমরবিজ্ঞান ও যুদ্ধ কৌশল, 3. আন্তর্জাতিক আইন, 4. আন্তর্জাতিক রাজনীতি, 5. আন্তর্জাতিক সংগঠন, 6. আন্তর্জাতিক বাণিজ্য, 7. ঔপনিবেশিক সরকার এবং 8. বিদেশ নীতি পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। 1978 সালে প্রকাশিত ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস পাওয়ার অ্যান্ড জাস্টিস গ্রন্থে থিওডর কলম্বিস এবং জেমস উলফ নিম্নলিখিত বিষয়গুলিকে আন্তর্জাতিক সম্পর্কের পরিধির অন্তর্ভুক্ত করেছেন: 1. আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন আলোচনার পদ্ধতি, 2. আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন তত্ত্ব, 3. জাতিরাষ্ট্র ও জাতীয়তাবাদ, 4. জাতিরাষ্ট্রের ক্ষমতা, 5. বিদেশ নীতি, 6. জাতীয় স্বার্থ, 7. কূটনীতি, 8. যুদ্ধ, 9. শক্তির ভারসাম্য, 10. আন্তর্জাতিক আইন, 11. আন্তর্জাতিক সংগঠন, 12. আন্তর্জাতিক কল্যাণকর কর্মসূচি, 13. আন্তর্জাতিক অর্থনীতি, 14. উন্নত ও দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্য, 15. আন্তর্জাতিক ব্যবস্থার ক্রিয়াকারী এবং 16. সভ্যতার বিরুদ্ধে চ্যালেঞ্জসমূহ। নরম্যান ডি পামার এবং হারওয়ার্ড সি পার্কিন্স তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ইন ট্রানজিশন গ্রন্থে 15টি বিষয়কে চিহ্নিত করেছেন: 1. রাষ্ট্র ব্যবস্থা, 2. জাতীয় ক্ষমতা, 3. জাতীয় স্বার্থ রক্ষার কূটনীতি, 4. প্রচার কার্য, 5. বিদেশ নীতি প্রয়োগের অর্থনৈতিক হাতিয়ার, 6. যুদ্ধ, 7. সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ, 8. শক্তির ভারসাম্য, 9. যৌথ নিরাপত্তা, 10. আন্তর্জাতিক আইন, 11. আন্তর্জাতিক সংগঠন, 12. জাতীয় স্বার্থ,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘর্ষ ও পরিবর্তন এবং পরমাণু অস্ত্র। 14 প্রভাবশালী রাষ্ট্রের বিদেশ নীতি। 15 পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থা। জোসেফ ফ্রাঙ্কেলের ইন্টারন্যাশনাল রিলেশনস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতির আলোচ্য বিষয়বস্তুগুলি হল: 1. আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি। 2. রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। 3. আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রসমূহের কার্যকলাপ। 4. আন্তর্জাতিক সমাজের পরিকাঠামো। 5. অরাষ্ট্রীয় কর্মকর্তা। 6. বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও প্রতিযোগিতা ও বিরোধ। 7. জাতীয় শক্তি। 8. কূটনীতি। 9. প্রচার কার্য। 10. আন্তর্জাতিক ব্যবস্থা। 11. আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং 12. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ফ্রেডরিক ডান এর মতানুসারে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তুগুলি হল: 1. রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। 2. রাজনৈতিক গোষ্ঠী। 3. ব্যক্তির আচার আচরণ। 4. জাতীয় নীতি সম্পর্কিত বিরোধ ও বিরোধ মীমাংসা ও মতৈক্য। 5. জাতীয় শক্তি এবং 6. অর্থনৈতিক লেনদেন। বেইলিস, স্টিভ স্মিথ, প্যাট্রিশিয়া ওয়েন গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক সময়ের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বিষয়গুলিকে চিহ্নিত করেছেন: বিশ্বায়ন ও তার পরবর্তী আন্তর্জাতিক রাজনৈতিক অর্থতত্ত্ব, পরিবেশ দূষণের সমস্যা, পরমাণু অস্ত্রের প্রসার, জাতীয়তাবাদ, আন্তর্জাতিক সাংস্কৃতিক দ্বন্দ্ব, বিশ্ব রাজনীতি ও মানব কল্যাণমূলক হস্তক্ষেপ, আঞ্চলিকতাবাদ ও সংহতি, বিশ্ব বাণিজ্য ও আর্থিক সম্পদ, দারিদ্র্য, উন্নয়ন ও ক্ষুধা, মানবাধিকার, লিঙ্গ সমতা, আন্তর্জাতিক নৈতিকতা, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক শাসন ব্যবস্থা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালের বিশ্ব ব্যবস্থা। মর্গেনথাউ তার পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনার মধ্যে যে সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করেছিলেন সেগুলি হল: আন্তর্জাতিক রাজনীতির তত্ত্ব, রাজনৈতিক ক্ষমতা, সাম্রাজ্যবাদ, রাজনৈতিক মতাদর্শ, জাতীয় শক্তি ও তার উপাদানসমূহ, শক্তিসাম্য, আন্তর্জাতিক নৈতিকতা, বিশ্ব জনমত, আন্তর্জাতিক আইন, সার্বভৌমিকতা, জাতীয়তাবাদ, নতুন শক্তিসাম্য, সামগ্রিক যুদ্ধ, নিরস্ত্রীকরণ, যৌথ নিরাপত্তা, আন্তর্জাতিক সংগঠন ও কূটনীতি। এই হলো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতানুসারে আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষা বা বিষয়বস্তু। এবার শুধুমাত্র যদি এইভাবে প্রশ্নটা আসে যে বিভিন্ন বিশেষজ্ঞদের মত আলোচনা করো, যদি এই পয়েন্টটাকে হাইলাইট করা হয়, তাহলে এই পয়েন্ট যেভাবে বললাম এখন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত সেগুলো লিখতে হবে। যদি তোমরা চাও ওপরের যে প্রশ্নটা এসেছিল যে জেনারেল বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের, সেক্ষেত্রেও 2 কি 3 জনের কমেন্ট তোমরা দিতেই পারো। এবার যদি বলো কোনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা ইম্পর্ট্যান্ট নয়, তাহলে বলে দিচ্ছি মর্গেনথাউ এর কমেন্টটা ইম্পর্ট্যান্ট এবং বেইলি, স্টিভ স্মিথ ও প্যাট্রিশিয়া ওয়েনের কমেন্টটা ইম্পর্ট্যান্ট এবং ভিনসেন্ট বেকারের কমেন্টটা ইম্পর্ট্যান্ট, এগুলো দিতে পারো। এবার আসছি এই প্রশ্নটাকে অন্যভাবে আলোচনা করা। বিভিন্ন তাত্ত্বিক ধারার আলোকে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু ও পরিধি ব্যাখ্যা করো। আমরা অলরেডি এই বিষয়গুলো আলোচনা করে এসেছি, জাস্ট যদি ভাষায় লিখতে হয় কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করে দিচ্ছি। ভূমিকা: সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটেছে এবং সেই অনুসারে আন্তর্জাতিক সম্পর্কের পরিধিও নতুন আকার ধারণ করেছে। এবার যা আমরা আলোচনা করে এসেছি অলরেডি চার্টটার মধ্যে, সেই লেখাটাই ভাষায় লেখা আছে।
লক্ষ্য করবে প্রথমে ধারাটার নাম লিখেছি, তারপর সেই ধারার মূল বক্তব্য বা মূল দৃষ্টিভঙ্গি কী সে সম্পর্কে লিখেছি, সেটাও পয়েন্ট হিসেবে লিখেছি। তারপর তাদের প্রবক্তাদের নাম, কি বলা হয়েছে এবং কি কি আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতির তারা অন্তর্ভুক্ত করছে সেগুলো। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন কোনো একক ধারার অবদান নয়। আদর্শবাদ যেমন শান্তির স্বপ্ন দেখিয়েছে, বাস্তববাদ তেমনি শক্তি ও সংঘাতের বাস্তবতা তুলে ধরেছে। উদারনীতিবাদ সহযোগিতা ও প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করেছে। মার্ক্সবাদ অর্থনৈতিক বৈষম্যের বিশ্লেষণ করেছে। সব মিলিয়ে এই ধারাগুলির সম্মিলিত আলোচনার মাধ্যমেই আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটি সমৃদ্ধ হয়েছে। এই একই প্রশ্ন এভাবেও আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের উপাদানগুলি আলোচনা করো। সেক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটা আলোচনা করলাম যে বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো, সেই রকমই পুরো অ্যান্সারটা, জাস্ট একটু আধটু মানে যেখানে বলা হচ্ছে আলোচ্য বিষয়বস্তু সেই জায়গাটায় বলে দেওয়া উচিত যে উপাদান। যেখানেই আলোচনা করেছি যে প্রভৃতি এর আলোচ্য বিষয়বস্তু, সে জায়গায় আলোচনা করে দেবে যে প্রভৃতি এর উপাদান। ব্যাস, আর কোনো চেঞ্জেস এর মধ্যে নেই। এই হলো আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু, পরিধি বা উপাদান। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যদের সাথে শেয়ার করো। আর এই ধরনের কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।